ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজপথের সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। মোদিজি, বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে দেশের মিডিয়াগুলোকেও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই বিপ্লবের বীর সেনাদের সংবর্ধনা দেয়া হলো কুমিল্লায়। লাকসাম পাইলট হাই স্কুল মাঠে এ আয়োজনে মতবিনিময় সভায় যোগ দেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশা ও কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে দেশের গণমাধ্যমগুলোকেও সোচ্চার হতে হবে। আমাদের বাংলাদেশি যে গণমাধ্যম রয়েছে, এই গণমাধ্যমের উচিত যে বাংলাদেশে যে আসলেই আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, কোনো ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা হিন্দু মুসলিম বৌদ্ধের আমাদের যে একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে, এগুলো তুলে ধরা। তারই সাথে সাথে ভারত যে মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে সেগুলোর বিরুদ্ধে কাউন্টার প্রপাগান্ডা সেল গঠন করে সেগুলোর বিরুদ্ধে আমাদের দেশের মিডিয়ারও সরব উপস্থিতি প্রয়োজন। গুম হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির পুনর্বাসনের সুযোগ নেই জানিয়ে ফ্যাসিবাদীদের ফিরে আসা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান হাসনাত। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে, এটি একটি ফ্যাসিবাদের আরেকটি দোসর। উপরে ভর করেই কিন্তু ফ্যাসিবাদ ডালপালা গজিয়ে মহিরূপে বেড়ে উঠেছে। সুতরাং জাতীয় পার্টি যদি মনে করে আবার তারা শেষ কয়েকদিন আন্দোলনের আগে পিছনে থেকে আবার তারা মেইন স্ট্রিমে চলে আসবে, তাহলে জাতীয় পার্টি ভুল ভাবছে। জাতীয় পার্টি আওয়ামী দূষর হিসেবে তারা ইতিহাসে স্বীকৃত থাকবে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও সমন্বয়কদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সময় সংবাদ, কুমিল্লা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবার রাজপথে নামলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। সকালে রাজধানী মহাখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। জনগণের পাশে থাকার বার্তা দিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় রাজনৈতিক বিভাজন ভুলে এক থাকতে হবে সবাইকে। এবার রাজপথে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা সরব বিক্ষোভে মিছিলে স্লোগানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়ে সকালে রাজধানীর রাওয়া কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। জাহাঙ্গীর গেট বিজয় সরণী হয়ে আবারও রাওয়া কমপ্লেক্সমুখী মিছিলে আওয়াজ ওঠে আধিপত্যবাদ রুখে দেয়ার। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বলেন, নতজানু নয়, পররাষ্ট্র নীতি হবে ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে। আমাদের শাসক যারা ছিল কম বেশি সবাই ভারতের গোলামি করে গেছে। কারো আধিপত্য মেনে নেওয়ার জন্য আমাদের জন্ম হয়নি, আমরা রিটায়ার্ড করেছি কিন্তু টায়ার্ড হয়নি। প্রথমে ডিপ্লোম্যাটিক, তারপরে আন্তর্জাতিক অন্যান্য প্রচেষ্টা, আর যদি সেটাও ব্যর্থ হয় তাহলে যা হবার হবে। বিক্ষোভ মিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। তারা যদি আমাদের সাথে কোনো অপশক্তি সংগ্রামে লিপ্ত হতে চায় তো ডাইরেক্টলি আমরা সংগ্রামে লিপ্ত হব। মাতব্বরি করলে শুধুমাত্র কিন্তু সেনাবাহিনী নয়, বাংলাদেশের জনগণও জান প্রাণ দিয়ে লড়াই করবে। বিক্ষোভ মিছিলের আগে রাওয়া কমপ্লেক্সে সংক্ষিপ্ত সমাবেশে রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে এক থাকার আহ্বান জানান বক্তারা। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশেও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
এমন অভিযোগ করেছে ক্ষমতাসীন দল বিজেপি। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ একদল অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে দলটি। মার্কিন অর্থায়নে পরিচালিত ডিপ স্টেট নরেন্দ্র মোদীর ভাবমূর্তি খুনের চেষ্টা করছে বলেও দাবি বিজেপির। এমন অভিযোগকে দুঃখজনক বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে 2 দশকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিছু ইস্যুতে মতপার্থক্য থাকলেও দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি প্রায়ই ব্যক্ত করে 2 দেশ। তবে এবার ভারত সরকারের তরফ থেকে বড় এক অভিযোগ উঠেছে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। নরেন্দ্র মোদীর দল বিজেপির অভিযোগ, ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সে করা ধারাবাহিক পোস্টে বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ভারতকে অস্থিতিশীল করার স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে ডিপ স্টেট বা সরকারের ওপর গোপনে নিয়ন্ত্রণ করা সরকারি বা সামরিক কর্মকর্তাদের সংঘ। আর এই এজেন্ডার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই এজেন্ডা পূরণে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক OCCRP মাধ্যম হিসেবে কাজ করছে বলেও অভিযোগ দলটির। বিজেপির আর অভিযোগ, OCCRPর নিবন্ধনগুলো ব্যবহার করছে রাহুল গান্ধীর কংগ্রেস। এসব নিবন্ধে আদানি গ্রুপ এবং সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার অভিযোগ নিয়ে একতরফাভাবে লেখা হয়েছে বলে দাবি বিজেপির। এর মাধ্যমে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি খুনের চেষ্টা করা হচ্ছে। তবে বিজেপির এমন অভিযোগকে দুঃখজনক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে, মার্কিন সরকার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির জন্য সহায়তা দেয়। তবে এই সহায়তা এই মিডিয়া সংস্থাগুলোর সম্পাদকীয় সিদ্ধান্ত বা দিক নির্দেশনাকে প্রভাবিত করে না। অন্যদিকে OCCRP এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি স্বাধীন গণমাধ্যম সংস্থা, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দেশের মানুষ আগামী বছর রাজনৈতিক সরকার দেখবে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। গুলশানে BIDS এর আয়োজনে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের বের হওয়ার পক্ষে অভিমত তুলে ধরেন তিনি। একই আয়োজনে সিপিডির চেয়ারম্যান রেহমান সুবহান বলেন, বিরোধী দলহীন 3 বার নির্বাচনের কারণে সংসদ সদস্যরা যেমন নিজেদের জমিদার ভাবতেন, তেমনি রাজনৈতিক দলগুলো অগণতান্ত্রিক সংগঠনে পরিণত হয়েছে। হাসিনা সরকারের পতনের পর গেল আগস্ট থেকে দেশে চলমান নানা সংস্কারের মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মনে, এবার সেই প্রশ্ন নিয়ে ব্যক্তিগত অভিমত দিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। বললেন, আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। শনিবার সকালে গুলশানে BIDS আয়োজিত 4 দিনব্যাপী বার্ষিক সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিয়ে সৃষ্ট সমালোচনারও জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। ইটস ভেরি ডিগ্রেডিং একটা কান্ট্রিকে যখন বলতে হয় যে আমরা এখনো কোয়ালিফাই করিনি, বিভিন্ন দেশের কাছে আমরা বলতে পারি যে আমরা এখনো বিভিন্ন অসুবিধায় আছি বলে, যদিও আমরা LDC থেকে বেরিয়ে গেছি, তবুও ইউনিল্যাটারাল কনসেশনে আমাদেরকে আরো কিছুদিন রাখবে কিনা। এর পরের সেশনে অংশ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, বিরোধী দলহীন 3 বারের নির্বাচনের কারণে রাজনৈতিক দলগুলো শুধু অগণতান্ত্রিক সংগঠনেই পরিণত হয়নি, সংসদ সদস্যরা নিজেদের জমিদারও ভাবতেন। You need to then identify what are these structural problems. Erosion of judicial independence, parliamentary dysfunction. After all, if you have 3 parliaments without an opposition member of parliament where they were willing to shed blood in order to occupy the zamindari itself. The principal political parties themselves were completely undemocratic organizations. BIDS এর এই সম্মেলনে উত্তরণের পথে মধ্যমায়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এসগিল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনে ফল যাই হোক মেনে নেবে বিএনপি। দলের 31 দফা নিয়ে ফরিদপুরে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোটার মাধ্যমে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, এটা 2 মেয়াদে না বাড়ে একটু বাড়ানো যায় কিনা, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখান থেকে আমরা নড়ব না।
যেহেতু এটা সিদ্ধান্ত হয়ে গেছে, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবে সেই ব্যক্তি পরপর দুবার হতে পারবে, এর বেশি হতে পারবে না। এটা বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখান থেকে আমরা আর নড়ব না। একের পর এক নেতাকর্মীদের সরাসরি প্রশ্ন শুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দিচ্ছেন উত্তরও। প্রাইমারিলি আমাদের যেটা চিন্তা ভাবনার মূল বক্তব্য শুরুর আগে ঘণ্টাব্যাপী চলে প্রশ্নোত্তর পর্ব। ফরিদপুর সদর উপজেলা কমপ্লেক্সে আয়োজিত এই বিভাগীয় কর্মশালায় অংশ নেয় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ থেকে আসা নেতাকর্মীরা। প্রশ্ন করেন বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে। আমরা যেই কথাটি বলছি, জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কৌশলী হওয়ার পরামর্শ দেন তারেক রহমান। ভুল করলে দল কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না বলেও হুঁশিয়ার করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই জনগণের যে সমর্থন, এই সমর্থনটিকে নেওয়া, এই সমর্থন বা জনগণের যে আস্থা, এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার, আপনাদের সকলের, আমাদের সকলের। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। বিএনপি দ্রুত স্থিতিশীল দেশ চাই উল্লেখ করে তারেক রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনে ফল যাই হোক মেনে নেওয়া হবে। ক্ষমতায় গেলে সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বিএনপির মতন একটি দল একটি নির্বাচনই চাইবে, যে নির্বাচনে মানুষ নিরাপদে, স্বাধীনভাবে, ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। জনসমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে 31 দফা বাস্তবায়ন করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের জন্য কি করতে চাইছি এটি যদি মানুষ না জানে, তাহলে মানুষ আপনাকে কিসের ভিত্তিতে সমর্থন দেবে? কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ফরিদপুর। বিএনপি নেতারা বলছেন, সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে অস্থিরতা আরও বাড়বে। হত্যার অপরাধে বিচারের মুখোমুখি হতে হবে জেনেই শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন। যাদের বিচার হওয়ার সম্ভাবনা, তারা তো প্রবলেম সৃষ্টি করবে এবং তারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়। সংস্কারের উৎসাহে দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, যে ওই দিনই নির্বাচন হবে। এবার বাণিজ্যের খবর। কখনো থ্রিপিস, কখনো শাড়ি, কখনো বা বোরখা পরে বারবার টিসিবি ট্রাক সেলের লাইনে যাচ্ছে অসাধু একটি চক্র। শুধু সাজসজ্জা পরিবর্তনে থেমে নেই তারা, হুমকি থামকি দিয়েও বাগিয়ে নিচ্ছে টিসিবির পণ্য। অসাধু এই চক্রে দৌড়াতে ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। রাজধানীর ট্রাকসেল কার্যক্রমের চিত্র এটি। ভর্তুকি মূল্যে পণ্য কিনতে শত শত মানুষের জটলা থাকলেও ঢুকে পড়েছে অসাধু একটি চক্র, যাদের দৌড়াতে লাইনে দাঁড়ানো অনেক সাধারণ ক্রেতাই ফিরছেন খালি হাতে। সামনে থেকে আগে লোক থাকে, এক একজনের মানে পরিচিত থাকে, ঢুকায় দেয়, পিছের মানুষ পায় না অনেকে। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। যোগ সাজসের অভিযোগের বিপরীতে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরছেন ডিলাররা। বলছেন, স্থানীয় লোকজনের কারসাজিতে ঠিকঠাক কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক সময় হুমকি ধামকির মুখে বাধ্য হচ্ছেন একই ব্যক্তির কাছে বারবার পণ্য বেচতে। আমরা একই ব্যক্তিরে প্রতিদিন একবারই দেই, তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে, বোরকায় মাকুশ পরে আসে। স্থানীয়ভাবে অনেকে প্রভাবশালী দেখায়, নেতা দেখায়, আমার একটা প্যাকেজ দেন, না দিলে গাড়ি রাখতে পারবেন না। যখন থেকে আমরা পারি না, আমাকে উপরে মারদের শুরু করে দেয়, তখন দেওয়া লাগে। এদের উদ্দেশ্য হলো 3-4 বার নিয়ে এগুলো হয় খায়, না হলে কারকে বিক্রি করে। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সহায়তা না পেয়ে নিরুপায় টিসিবি জানাচ্ছে, ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি এলাকার পণ্য বিক্রি কার্যক্রম। ক্ষেত্র বিশেষ আমাদেরকে অনেকগুলো স্পট এরকম বন্ধ করে দিতেছে, যে স্পটগুলোতে এখন আমরা আর পণ্য পাঠাচ্ছি না, কারণ ওখানে নিয়ন্ত্রণ করা যায় না, গাড়িতে পর্যন্ত চলে আসে। অর্থনীতিবিদরা বলছেন, নিত্যপণ্যের উচ্চমূল্যের বাজারে টিসিবির ট্রাকসেল বিক্রির কার্যক্রম পর্যাপ্ত নয়, যে কারণে ঠেকানো যাচ্ছে না অনিয়ম। আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তাদেরকে সম্পৃক্ত আরও বেশি করা যায়, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাটা সমাধান করা যাবে। রাজধানীতে সপ্তাহে 5 দিন 50টি স্থানে ট্রাকসেলের মাধ্যমে বিক্রি কার্যক্রম চালায় টিসিবি। প্রতিটি ট্রাক থেকে কার্ড ছাড়াও 350 জন ক্রেতা কিনতে পারেন টিসিবি পণ্য। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়।
2 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডে কার্টুন ফ্যাক্টরির আগুন। সন্ধ্যা 6টার দিকে বেবজা গেটের বিপরীতে ইউনিটি অ্যাক্সেসরিজ কারখানায় আগুন লাগে, পরে চতুর্থ ও পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে। বেবজা নির্বাহী পরিচালক আব্দুল সোবহান জানান, ঘটনাস্থলে পৌঁছে ইপিজেড ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। পরে নৌবাহিনী ফায়ার ইউনিট সহ 8টি ইউনিট যোগ দেয়। কার্টুন তৈরির পর বেঁচে যাওয়া কাগজ ও বিভিন্ন কাঁচামাল ছিল। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।